আচ্ছা, বাংলাদেশের শিল্প কাঠামো এই শব্দগুলো শুনলেই কি মাথায় আসে ভারী ভারী বই আর কঠিন সব ডেফিনেশন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই বিশ্লেষণটি আপনার জন্যেই। কারণ আমরা এখানে কোনো ঘোরানো পেঁচানো পথে যাব না, একদম সহজ করে সোজা কথায় পুরো ব্যাপারটা বুঝে নেব। এই কথাটা যে কত জনের মনের কথা, তাই না? মাঝে মাঝে তো মনেই হয় সহজ জিনিসকে কঠিন করে বলাই যেন একটা নিয়ম হয়ে গেছে। তো চলুন আজ সব জটিলতা একপাশে সরিয়ে রেখে একদম পরিষ্কার করে বিষয়টার ভেতরে ঢোকা যাক। সামনে আমরা যা কিছু আলোচনা করব তার সবকিছু বুঝতে হলে কিন্তু এই একটা কনসেপ্ট একদম পরিষ্কার থাকা চাই। শিল্পের আকার মাপার একদম মূল ভিত্তি হলো এই মূলধন বিনিয়োগ। আর জানেন, সবচেয়ে বড় ভুলটা কিন্তু এখানেই হয়। অনেকেই এর সাথে জমি বা বিল্ডিংয়ের দাম জুড়ে দেন, কিন্তু মনে রাখতে হবে সেটা কিন্তু হিসাবের মধ্যে পড়বে না, একদমই না। তো চলুন এবার সরাসরি মূল বিষয়ে চলে আসি। দেখুন, বাংলাদেশের শিল্পখাতকে মূলত ৫টা প্রধান ভাগে ভাগ করা হয়। এখন প্রশ্ন হলো, এই ভাগটা কিসের ভিত্তিতে করা হয়? এর ভিত্তি কিন্তু একটাই জিনিস, আর সেটা হলো মূলধন বিনিয়োগের পরিমাণ। চলুন একদম ছোট থেকে শুরু করা যাক। যখন কোনো শিল্পের বিনিয়োগ ১০ লাখ টাকার কম হয়, তখন তাকে আমরা বলি কুটির শিল্প। মানে ভাবুন একবার, ঘরে বসে যে নকশি কাঁথা বানানো হয় বা মাটির কোনো জিনিস, সেটাও কিন্তু আমাদের এই বিশাল শিল্প কাঠামোরই একটা গুরুত্বপূর্ণ অংশ। কুটির শিল্পের ঠিক পরের ধাপটাই হলো মাইক্রোশিল্প। এখানে বিনিয়োগের পরিমাণটা হলো ১০ লাখ থেকে ৭৫ লাখ টাকার মধ্যে। যেমন ধরুন এলাকার কোনো বেকারি বা একটা ছোটখাটো প্রিন্টিং প্রেস, এগুলোই হলো মাইক্রো ইন্ডাস্ট্রির উদাহরণ। এরপর আসছে ছোট শিল্প বা স্মল ইন্ডাস্ট্রি। এর বিনিয়োগের সীমা হল ৭৫ লাখ থেকে ১৫ কোটি টাকা। সত্যি বলতে এরাই কিন্তু আমাদের অর্থনীতির আসল সাইলেন্ট ওয়ার্কার। দেশের পুরো এসএমই খাতের মেরুদণ্ডটাই এদের উপর দাঁড়িয়ে আছে। ছোট শিল্পের পর আসছে মাঝারি শিল্প। এখানে বিনিয়োগের অঙ্কটা আরও বড়, ১৫ কোটি থেকে ৫০ কোটি টাকা। এদেরকে বলা যেতে পারে অর্থনীতির মিড লেভেল প্লেয়ার, যেমন একটা মাঝারি সাইজের টেক্সটাইল মিল বা কোনো ফুড প্রসেসিং প্ল্যান্ট। আর একদম শেষে যখন বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি টাকাও ছাড়িয়ে যায়, তখন সেটা হয়ে যায় বৃহৎ শিল্প। দেশের যে বিশাল বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি বা সিমেন্ট প্ল্যান্টগুলো আমরা দেখি, সেগুলো সবই কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এই যে দেখুন, এখানে পুরো কাঠামোটা এক নজরে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। কুটির, মাইক্রো, ছোট, মাঝারি থেকে শুরু করে বৃহৎ পর্যন্ত। এই স্কেলটাই কিন্তু আমাদের দেশের পুরো শিল্পনীতির মূল ভিত্তি। দেশের যে কোনো পলিসি তৈরি করা, ব্যাংক থেকে লোন দেয়া বা সরকারি কোনো সুবিধা, সবকিছুই কিন্তু এই ক্লাসিফিকেশনের উপর নির্ভর করেই করা হয়। আচ্ছা, শিল্পের বিভিন্ন ভাগ তো আমরা বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন আসে, এর মধ্যে ক্ষুদ্র আর মাঝারি শিল্প, মানে যেটাকে আমরা এসএমএ বলি, সেটা কেন এতটা গুরুত্বপূর্ণ? কেনই বা এদেরকে অর্থনীতির একটা সুপার ওয়েপন বলা হয়? চলুন উত্তরটা খোঁজা যাক। এই তুলনাটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একটা বিশাল মেগা ফ্যাক্টরি হয়তো কয়েক হাজার লোকের চাকরির ব্যবস্থা করে, কিন্তু ঠিক একই পরিমাণ টাকা দিয়ে যদি হাজার হাজার ছোট এসএমই ইউনিট তৈরি করা হয়, তাহলে সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাজের সুযোগ হয়। প্রতিটা চাকরির পেছনে বিনিয়োগের খরচ অনেক কম, আর ঠিক এই কারণে এসএমই খাতকে সরকার থেকে শুরু করে সবাই এতটা গুরুত্ব দেয়। এবার চলুন একটু অন্য একটা দিকে নজর দেওয়া যাক। একটা কাঁচামাল থেকে শুরু করে সেটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমাদের হাতে আসা পর্যন্ত কি কি ধাপ পার হতে হয়। যেমন ধরুন একটা শার্টের কথাই, এই পুরো যাত্রাটাকেই বলা হয় উৎপাদন প্রক্রিয়া বা প্রোডাকশন চেইন। ব্যাপারটা কিন্তু একদম সহজ। প্রথম ধাপে থাকে প্রাথমিক পণ্য, যা আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই, যেমন তুলা। এরপর দ্বিতীয় ধাপে সেটাকে প্রসেস করে বানানো হয় মাধ্যমিক পণ্য, যেমন ধরুন সুতা। আর সবশেষে তৃতীয় ধাপে সেই সুতা দিয়েই তৈরি হয় চূড়ান্ত পণ্য, মানে আমাদের পরনের শার্টটা। উৎপাদনের এই পুরো চেইনের মধ্যে কিন্তু আরও এক ধরনের বিশেষ পণ্য আছে। এগুলো আমরা সাধারণ মানুষ সরাসরি ব্যবহার করি না। এদেরকে বলা হয় মূলধনী পণ্য বা ক্যাপিটাল গুডস। সহজ কথায় বললে এগুলো হলো সেই সব মেশিন যা দিয়ে অন্য জিনিস বানানো হয়, যেমন পোশাক বানানোর সেলাই মেশিনটা। এই মেশিনগুলো ছাড়া কিন্তু পুরো শিল্প খাতটাই অচল হয়ে পড়বে। আর এখানেই একটা খুব বড় প্রশ্ন চলে আসে। বাংলাদেশ তো পোশাক বা অন্য অনেক কনজিউমার গুডস বানানোর ক্ষেত্রে বিশ্বের সেরা দেশগুলোর একটা। কিন্তু মজার ব্যাপার হলো, এই জিনিসগুলো বানানোর জন্য যে মেশিনগুলো লাগে, সেগুলো কেন আমরা নিজেরা তৈরি করতে পারি না? কেন আমাদের সব মেশিন বাইরে থেকে আনতে হয়? এর পেছনে আসলে বেশ কয়েকটা গভীর কারণ লুকিয়ে আছে। প্রথমত, আমাদের দেশে অ্যাডভান্স টেকনোলজি আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা R&D এর সংস্কৃতিটা এখনও অতটা শক্তিশালী হয়ে ওঠেনি। দ্বিতীয়ত, এই ধরনের ভারী শিল্প তৈরির জন্য যে বিশাল অঙ্কের মূলধন দরকার, সেটারও একটা অভাব আছে।
শুধু তাই না, এই ইন্ডাস্ট্রিগুলো চালানোর জন্য যে হাইলি স্কিল্ড টেকনিক্যাল আর ম্যানেজারিয়াল লিডারশিপ দরকার, সেখানেও একটা ঘাটতি দেখা যায়। আর সবকিছুর ওপরে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে গেলে যে ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, সেটাও মাঝে মাঝে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো আমরা খুব দক্ষতার সাথে ফ্যাক্টরি চালাতে পারি, কিন্তু যে মেশিনগুলো দিয়ে সেই ফ্যাক্টরি চলে সেগুলো আমরা বানাই না, সেগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এটাই সত্যি বলতে আমাদের শিল্প খাতের সবচেয়ে বড় একটা কাঠামোগত দুর্বলতা। এবার চলুন একটু ম্যাক্রো লেভেলে যাওয়া যাক, মানে একদম বড় ছবিটা দেখি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের শিল্প কারখানার মালিকানার ধরনটা কিভাবে বদলেছে। এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং পলিসি জার্নির গল্প। এই জার্নিটা শুরু হয়েছিল কিন্তু স্বাধীনতার ঠিক পরপরই ১৯৭২ সালে। তখন একটা সমাজতান্ত্রিক ভাবধারার কারণে দেশে প্রায় সব বড় বড় শিল্পকে জাতীয়করণ করা হয়েছিল, মানে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। কিন্তু ১৯৭৫ সালের পর থেকে এই ছবিটা বদলাতে শুরু করে, আস্তে আস্তে বেসরকারীকরণের দিকে ঝুঁকতে থাকে দেশ। এরপর ১৯৯১ সালের শিল্পনীতি এসে তো প্রায় সবকিছুই প্রাইভেট সেক্টরের জন্য খুলে দেয়। আর এখন আমরা যে যুগে আছি সেখানে চলছে একটা হাইব্রিড মডেল, মানে সরকার আর বেসরকারি খাত একসাথে মিলে কাজ করছে, যেটাকে আমরা চিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি নামে। এই চার্টটা একবার দেখুন। মাত্র ২ দশকের মধ্যে আমাদের দেশের অর্থনীতির চালচিত্রটা কী পরিমাণ বদলে গেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ১৯৯৫-৯৬ সালের দিকেও যেখানে দেশের প্রায় ৬৩% মানুষ কৃষির সাথে জড়িত ছিলেন, ২০১৬-১৭ সালে সেটা নেমে এসেছে প্রায় ৪০%। আর এই মানুষগুলো কোথায় গেলেন? তারা যুক্ত হয়েছেন শিল্প খাতে। দেখুন, এ খাতে কর্মসংস্থান ৭.৭% থেকে বেড়ে প্রায় ৩ গুণ হয়ে ২০.৪% পৌঁছে গেছে। এটাই কিন্তু অর্থনৈতিক উন্নয়নের একটা ক্লাসিক উদাহরণ, মানে মানুষের খামার থেকে কারখানার দিকে যাত্রা। তো বাংলাদেশের শিল্পনীতি নিয়ে এত আলোচনার পর এখন একটা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে এসেছে। চলুন জেনে নেওয়া যাক ভবিষ্যতের জন্য আমাদের ইন্ডাস্ট্রির লক্ষ্যটা ঠিক কী হতে যাচ্ছে। এখন মূল ফোকাসটা হচ্ছে গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা সবুজ শিল্পায়ন। এর মানে কি? মানে হলো শিল্পায়ন তো হবে, দেশের অর্থনৈতিক গ্রোথও হবে, কিন্তু সেটা পরিবেশকে ধ্বংস করে নয়, বরং পরিবেশকে রক্ষা করে। এই দুটো জিনিসকে একসাথে মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটাই আমাদের নতুন লক্ষ্য। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার এক ঝলকে দেখে নিই। আমরা কি জানলাম? ১ নম্বর, শিল্পের ধরন বা আকার মাপা হয় তার মূলধন বিনিয়োগ দিয়ে, জমি বা বিল্ডিংয়ের দাম ছাড়া। ২ নম্বর, দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করে এসএমই খাত। ৩ নম্বর, বাংলাদেশ কনজিউমার গুডস বা ভোগ্যপণ্য তৈরিতে অসাধারণ, কিন্তু সেগুলো বানানোর মেশিন আমদানি করে। ৪ নম্বর, শিল্পের মালিকানা সময়ের সাথে সাথে রাষ্ট্রীয় থেকে এখন সরকারি বেসরকারি একটা হাইব্রিড মডেলে এসে দাঁড়িয়েছে। আর সবশেষে ৫ নম্বর, আমাদের ভবিষ্যতের লক্ষ্য হল টেকসই এবং পরিবেশ বান্ধব সবুজ শিল্প। সবশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। বাংলাদেশ আজ পুরো বিশ্বকে পোশাক পরাচ্ছে, এটা একটা বিশাল গর্বের ব্যাপার। কিন্তু ভাবার বিষয় হল যে মেশিনগুলো দিয়ে এই পোশাক তৈরি হয়, সেগুলো কবে আমরা নিজেরা বানাতে শুরু করব? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের শিল্প খাতের সত্যিকারের টেকসই ভবিষ্যতের মূল চাবিকাঠি।